কিছুদিন পর জঙ্কুক আর ইয়োনো অফিসে কাজ করছিল। হঠাৎ কাইলা ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে জঙ্কুক, তে চান্স পেয়েছে তো। জঙ্কুক ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিউতে হয়েছে, জগন্নাথ ওয়েটিং। কেন? আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পেয়েছে কিনা জিজ্ঞেস করেছি। জঙ্কুক অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, মাত্র দেখলাম, এই জন্যই তো তোকে জিজ্ঞেস করতে এসেছি। যখন তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখে তার মুখটা মলিন হয়ে গেল। কি হলো, চান্স পাইনি? সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। জঙ্কুক সঙ্গে সঙ্গে সুগাকে কল করলো, কিন্তু সুগা বাসায় নেই। জঙ্কুক বাসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি করছে, কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই সকিনার কথা মনে পড়াতে মামুনির নম্বরে কল দিল। বাসার কি অবস্থা? চাচ্চু আপুকে বকা দিচ্ছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু বড় আম্মু কেউ বাসায় নেই, আমাকে আর ভাইকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। জঙ্কুক আর কিছু না বলেই কল কেটে দেয়। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জঙ্কুক সেদিনই চাচুর মনের কথা বুঝেছিল, এই ঝামেলাটা হওয়ারই ছিল। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে জঙ্কুক কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে আসলো অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সুবিন, ওনার পাশেই মামুনি স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে তে, দৃষ্টি তার ফ্লোরের দিকে। সুবিন তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছে, তোমার এত আদর ভালোবাসা দিয়া কি হইলো? সরকারি মেডিকেলে চান্সই পাও নাই তুমি। কত গর্ব করে সবাইরে কইছিলাম আমার মাইয়া মেডিকেলে পড়বো। এখন আমি কোন মুহে কমুতা করে যে আমার মাইয়া চান্স পায় নাই? তোমারে তো আমি। এটুকু বলতে জঙ্কুক উচ্চস্বরে বলে উঠলো, এই তে রুমে যা। আচমকা জঙ্কুকের কণ্ঠ শুনে তে কিছুটা কেঁপে উঠলো। সুবিনও থেমে গেল। তে মুখ তুলে জঙ্কুকের দিকে তাকিয়েছে, কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। সুবিন বাসায় ফেরার পর থেকে তেকে বকেই যাচ্ছে, তোকে রুমে যেতে বলছি তো। তে এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আর জঙ্কুক ভাইয়ের ধমক খাওয়ার ইচ্ছে নেই, তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। জঙ্কুক কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে তে চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনোটাতে পড়াতে পারেন। তে রুমে যেতে যেতে জঙ্কুকের কথাগুলি শুনেছে। জঙ্কুক ভাই যে বাপের হাত থেকে তেকে বাঁচাতে এসেছে এটা ভেবেই তে অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনি বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। প্রাইভেটে পড়ানোর ইচ্ছা থাকলে মাস্টার সে এত টাকা মাইয়ার ফিসলে খরচ করলাম হইলে না। ঘরেতে বাইরে আশেপাশের মাইনছে আমার জিগাইব আমার মাইয়া কেন চান্স পায় নাই, তখন আমি কি কমু? আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড় লেগে রেজাল্টের পরিবর্তন আনতে পারবেন? এডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতে ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে তে। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করেছিল সে। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা ছিল আপনাদের দায়িত্ব, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকে সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে জঙ্কুক চলে গেল। সুমি নিশ্চুপ বসে আছে, ভেতরে ভেতরে এখনো রাগে ফুঁসছে, কিন্তু জঙ্কুকের বলা কথাগুলোর প্রত্যুত্তর ছিল না বলেই চুপ করে আছে। তে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। জঙ্কুক একটু শব্দ করে দরজা ঢাকা দিল, কিন্তু তের কোনো সারা শব্দ নেই, অবিরত কেঁদেই যাচ্ছে। জঙ্কুক বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, তে। তে সঙ্গে সঙ্গে একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। জঙ্কুক আলতোভাবে মাথায় হাত রেখে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে মুখ দিয়ে আমার সামনে এসে বসবি। 1, 2। তে তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। তের এই তড়িঘড়ি দেখে জঙ্কুক মৃদু হাসলো। তে ফ্রেশ হয়ে জঙ্কুকের মুখোমুখি বসলো। তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে চাচ্চু বকেছে তাই? তেকে নিশ্চুপ থাকতে দেখে জঙ্কুক আবারও বলল, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো, শুধু বল পড়তে চাস কিনা। জানি না। এই প্রশ্নের উত্তর নেই তের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসসির পর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে। দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়া তার একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়ে প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছে। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনো মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানে পড়তে পারিস, কে কি বলবে সেটা আমি বুঝবো। তে নির্বাক চোখে চেয়ে আছে জঙ্কুক ভাইয়ের মুখের পানে। জঙ্কুকের বলা কথাগুলো শুনে তের চোখ আবারও টলমল করছে। তার আব্বুও তো কথাগুলো এভাবে বলতে পারতো,
পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারো কথাই নয়। নিজে সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। জঙ্কুক চলে গেছে। জঙ্কুকের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কিনা জানা নেই, তবে তার কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। জিমিনকে কল দিয়েছিল, কিন্তু ওর কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে জঙ্কুক ভাইয়ের একটা ছবি সামনে আসে। এতদিন পড়াশোনার চাপে জঙ্কুক ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না, তাই আজ সময় নিয়ে আইডিটা দেখছে। হঠাৎই চোখে পড়লো সামনে জঙ্কুক ভাইয়ের জন্মদিন। তে দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। ঘন্টাখানেক পর সুগা বাসায় ফিরে জঙ্কুকের কাছ থেকে সবই শুনেছে। তেকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই জিমিনের নাম্বার থেকে কল আসে। আপনি কি বাসায়? তে কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভই করছে না, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। আমি বাসায়, বনু তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট। তে কি সরকারিতে চান্স পেয়েছে? না, প্রাইভেটে। তোমার? আমারও। চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডিউতে তুমিও তো চান্স পেয়েছো শুনলাম। বনুরে বুঝাইয়া দুজন একসাথে ভর্তি হয়ে পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন 2 বান্ধবী একসাথে থাকো। হয়তো বা। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অনেক ভেবেচিন্তে তে একটা প্ল্যান করেছে। জঙ্কুক ভাইয়ের জন্মদিনের দিনই সে জঙ্কুক ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ হোক বা না, সে এই লুকোচুরির সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কুগাইছে। সকাল থেকে জিমিনকে কম করে হলেও 100 বার কল করেছে। তাই বিশাল এক লিস্ট তৈরি করলো। কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? বিকেলের দিকে আবার জিমিনকে কল দিল। আমি কি করব বল না প্লিজ। তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমাকে বলিস, আমি তোর সাথে শপিং এ যাব। বাসা থেকেই তো বের হতে পারবো না, তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। সেটা কিভাবে করে আমি তো কখনো করিনি। আমিও করিনি। আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। এখন কি করব তাহলে? তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। ভাইয়াকে বলার সাহস নেই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা কি লাগবে তোর বল, আমি এনে দিই। তখন কি হবে? সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি না, তাহলে রিস্ক তো নিতেই হবে। আর না হয় বাদ দে। বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসে। যদি বলে আইয়ু আপুকে ভালোবাসে, তখন কি করবি? তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানে হোস্টেলে থাকবো, আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো জয়কুব ভাই মনের আড়ালও হয়ে যাবে। কথাটা বলে ফোন কেটে তে কান্না করা শুরু করে দিয়েছে। রাত 10টার দিকে তে সুগার জন্য ব্যালকনিতে পায়চারি করছে। সুগাকে কি বলবে আর কিভাবে বলবে সেই শব্দগুলি সাজাচ্ছে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে সুগা ফিরছে না। কিছু একটা ভেবে তে জঙ্গকের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো। জঙ্গক ফোনে কথা বলছিল। তের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ফোন কানে রেখেই বলল, আয়। তে বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলছে। জঙ্কুক উচ্চস্বরে হেসে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজে চিন্তা করো, রাখছি। জঙ্কুক কল কেটে তের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? তে ভাবনায় মগ্ন। কার সাথে কথা বলছিল উনি? কিসের কথাই বা বলছিল? কি হয়েছে, কথা বলছিস না কেন? অনলাইনে শপিং কিভাবে করে? তের এমন প্রশ্ন শুনে জঙ্কুক অবাক দৃষ্টিতে তাকালো। জঙ্কুক ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় তে মন খারাপ করে আছে। কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে যাচ্ছে, এতে জঙ্কুক খুব খুশি হয়েছে। কি লাগবে বল, আমি এনে দিব না। আমার শিখিয়ে দিবেন প্লিজ? জঙ্কুক নিজের ফোন থেকে কিছু টাকা 3 নম্বরে দিয়ে শপিং এর সিস্টেম বুঝিয়ে দিয়েছে। তে চলে যেতে নিলে জঙ্কুক বলল, দাঁড়া। তে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো। জঙ্কুক নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে তের দিকে এগিয়ে দিয়ে বলল, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। জঙ্কুকের এমন কাণ্ডে তে আশ্চর্য বনে গেল। বৃহৎ নয়নে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক বড় করে নিঃশ্বাস ছেড়ে তারপর বলল, এভাবে তাকাইস না প্লিজ। তাই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। জঙ্কুক নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমা যাওয়ার পানে। আজ রাত 12টায় জঙ্কুকের জন্মদিন। বন্ধুরা জঙ্কুককে আটকে রেখেছে। জঙ্কুক কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। তাই রাত 10টার পরে কেক কেটে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে ঘড়ির কাঁটা যখন ঠিক 12টায়, তখন জঙ্কুক আর সুগা বাসায় ঢুকে। বাড়ির সবাই অনেক আগে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে কখনো কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য কোনো দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। জঙ্কুক রুমের দিকে যাচ্ছে। সুগাও নিজের রুমে চলে গেছে। জঙ্কুক তের রুমের সামনে এসে একবার তাকিয়ে দেখলো। নিচ থেকেও তাকিয়ে দেখেছে ব্যালকনিতে তে ছিল না। দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আস্তে ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে জঙ্কুকের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, জঙ্কুকের মাথায় সবসময় থাকে বাসায় কে একজন তার জন্য অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রম ঘটলো। জঙ্কুক কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল।
এক হাতে গিফট নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতেই আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে, বিছানার উপর একটা কেক রাখা, তার আশেপাশে ছোট বড় কয়েকটা গিফটের বক্স। হঠাৎ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ জঙ্কুকের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে জঙ্কুক ভাই। জঙ্কুক ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। এসবের মানে কি? তাই কিছুই বলল না। জঙ্কুক ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। জঙ্কুক চলে যাওয়ায় তে বিছানার পাশে বসে পড়েছে। জঙ্কুক ভাই কিছু না বলেই চলে গেছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। জঙ্কুক ভাই যদি কেক ফেলে দেয়, যদি আবার থাপ্পড় দেয়। তে আনমনে হাবিজাবি ভাবছে, বুঝতে পারছে না জঙ্কুক ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5 থেকে 7 মিনিট বসে থেকে তে সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর জঙ্কুক ভাই যা করার করতে থাকুক। তে উঠে কয়েক পা এগোতেই জঙ্কুক ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? তার পা থেমে গেছে। জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করেই তের সাথে মিলিয়ে পড়েছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। তার কাছে এসে দাঁড়াতেই তে কেঁপে উঠলো। এই বুঝি থাপ্পড়টা মারবে। নিজেকে বাঁচাতে সহসা দু হাতে দুগাল চেপে ধরলো। এসব করার জন্য সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? তে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটা যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। জঙ্কুক কেক কেটে প্রথমে তেকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি তেও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ জঙ্কুক ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও তের সেই পূর্বের অনুভূতি কাজ করছে। জঙ্কুক নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা তের আঙ্গুলে লেগে থাকা ক্রিম দু আঙ্গুলে জঙ্কুকের গালে ছুঁয়ে দিয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে জঙ্কুক হাত চেপে ধরলো। জঙ্কুক ঘুরে দু পায়ে গিয়ে তের কাছে গিয়ে দাঁড়ালো। জঙ্কুক ভাইয়ের কাছে আসাতে তে আতঙ্কে দুপা পিছালো। জঙ্কুকের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছোটানোর খুব চেষ্টা করছে, কিন্তু জঙ্কুক শক্ত হাতে ধরে রেখেছে। জঙ্কুক এক পা এগোচ্ছে আর তে এক পা পিছাচ্ছে। আর জীবনেও এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। জঙ্কুক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। তে পেছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। জঙ্কুকের হাতে থাকা তের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। তের হাত পা কাঁপছে। জঙ্কুক মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। মাথা জাগাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা দু চোখ বন্ধ করে ফেলেছে তে। জঙ্কুক বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটু শান্তি দিবি না আমায়? যা না করতে বলে তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরে কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? জঙ্কুক বুঝতে পারছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জঙ্কুকের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশী সম্পূর্ণ দেহ কম্পিত হচ্ছে। জঙ্কুক তের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল। জঙ্কুক দূরে সরাতে তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। জঙ্কুক দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে তে নিজের রুমে চলে গেছে। জঙ্কুক বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধে শুকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখলো। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। জঙ্কুক জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর তে আর জঙ্কুকের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যে না রুম থেকে বের হতে যাবে তখনই জঙ্কুকের মুখোমুখি হলো। জঙ্কুক নামাজের জন্য বের হচ্ছিল। তেকে দেখে থামলো। নামাজ পড়ে রেডি হয়ে থাকিস, একটা প্রোগ্রামে নিয়ে যাবে তোকে। কিসের প্রোগ্রাম? সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাহিরেই থাকবো। তে আর কিছু বললো না। জঙ্কুক টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। জঙ্কুকের কথা মতো নামাজ পড়ে তে একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলে হাত দেয়নি। ঘন্টা দুয়েক পর তে রুম থেকে বেরিয়েছে। বিকেল বেলা ড্রয়িং রুম সবসময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতে চোখে পড়লো জঙ্কুক ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছে, তবে আজকেরটা একটু গর্জিয়াস। তাই কাছাকাছি আসতেই জঙ্কুক বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। তাই মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকেও সুন্দর লাগছে। জঙ্কুক কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর তেকেও পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে তেকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। তাই কিছু জিজ্ঞাসা করতে গিয়েও ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না। তাই বাধ্য মেয়ের মতো জঙ্কুকের পিছন পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরে চোখ পড়লো স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ সেজে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলা ব্যস্ত। তাই স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, আইয়ু আপু? জঙ্কুক ভাই, সত্যিই কি আইয়ু আপুর বিয়ে? হ্যাঁ।
হঠাৎ না, বিয়ে অনেকদিন আগে থেকে ঠিক ছিল। তে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন আইয়ু আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো। হাজার চেষ্টা করে এত মাস জঙ্কুক ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু আইয়ু আপুর জন্য। জঙ্কুক ভাইয়ের সঙ্গে আইয়ু আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, আইয়ু আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে তার হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা। জঙ্কুক ভাইকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি আইয়ু আপুকে ভালোবা? তৎক্ষণাৎ জঙ্কুকের দেওয়া থাপ্পড়টা মনে পড়তেই তে কিছুটা কেঁপে উঠলো। জাঙ্কুক ভাইয়ের সাথে যখন আইয়ু আপুর কিছু ছিলই না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেনি কেন আমায়? অবশ্য বলবেই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বুঝে? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতো আপুর জীবনে অন্য কেউ আছে, বা আপুর বিয়ে ঠিক হয়ে আছে। বড়াম্মু যখন জঙ্কুক ভাইয়ের সাথে আইয়ু আপুর বিয়ের কথা বলেছিল তখনও তো বলতে পারতো, তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিন উনি টু শব্দও করলো না। শুধু শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম আর না জঙ্কুক ভাইকে পেলাম। আপুর যে বিয়ে ঠিক হয়েছিল এটা আমাকে এতদিন বললেন না কেন আপনি? বললে আর কোথাও চান্স পেতি না, এমনিতেই বেশিরভাগ সময় ভিন গ্রহে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহই ভালো জানেন। এতক্ষণ আসার সময় হয়েছে তোর? কখন আসতে বলেছিলাম তোকে? তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, সময় তো একটু লাগবেই। স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি। ওয়েলকাম ম্যাম। ভাইয়া আপনি? ইয়েস ম্যাম। ওনারা কোথায়? খেতে বসেছে, তোদের জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে বসিয়ে দিয়েছি। আমি ওখানেই ছিলাম, কাইল্লা বললো তোরা আসছিস, তাই এখানে চলে এসেছি। চল স্টেজে যাই। আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবো না। তোর মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। ইয়োনা জাঙ্কুকের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে আয়ু ঘাড় ঘুরিয়ে তাকালো। তে আর জাঙ্কুককে দেখে হাসি মুখে ডাকলো, তে এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই তেকে ডাকছে। ইয়োনো টানছে, জাঙ্কুক যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনে এবার ডাক শুরু করেছে। ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? এই তে আসো। জাঙ্কুক, তে আর ইয়োনো তিনজন স্টেজে উঠলো। তে আয়ু আপুর কাছে যেতেই আয়ু এগিয়ে এসে তেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো তে? তে এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবে তে খারাপ লাগছে। আস্তে করে বলল, আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আয়ু মিষ্টি করে হেসে উত্তর দিল, আমিও ভালো আছি। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গেই আমার বিয়ে হচ্ছে। এদিকে জঙ্কুক উঠতেই নতুন জামাই জঙ্কুককে জড়িয়ে ধরে বলল, তোরা তো কিসের ভাব? সকাল থেকে কম করে হলে 100 বার কল দিয়েছি। তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি। জঙ্কুক কিছু বলার আগেই ইয়োনো বলে উঠলো, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দেই। তের দিকে তাকিয়ে ইয়োনো হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন আয়ু। আপনি তাকে খুব ভালোভাবেই চিনেন, আর উনি হলেন লি জংসু। তার বিস্ময় যেন কমছেই না। ইয়োনো ভাইয়ের আপন বোন আয়ু আপু, অথচ এতদিন একটা বারও কেউ বলেনি। এ কোন দুনিয়ায় আছে সে? কেমন আছেন মিস্তে? নিজের নাম শুনে তে অবাক চোখে তাকিয়েছে লি জাংসুকের পানে। উনি আমার নাম কিভাবে জানেন? ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপু। কেন? আপনি চান্স পেয়েছেন বিদায় আজ আমি বিয়ে করতে আসতে পেরেছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করাই হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দেব। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হুট করে আইয়াপুর বিয়ে, লি জংসুকের বিয়ের সাথে তের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকের তের নাম জানা, জঙ্কুক ভাইয়ের প্রতি এমন আচরণ। উনিও কি জঙ্কুক ভাইয়ের বন্ধু? লি জংসুক জঙ্কুকের পেটে গুঁতা দিয়ে বলল, কি রে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে জঙ্কুক ভেবাচাকা খেলো, তারপর ভাব নিয়ে বলল, তোমার জন্যই তো করতে পারছি না। ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না। আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর বিয়ে, না হয় আজই কর। জঙ্কুক মুখ গোমরা করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম। তুমি তো সবকিছুই জানো, তাহলে আমার দোষ কেন দেশ? তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলতেছো, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়ে যদি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারি। জাংকুকের কানে কানে জংসুক কি যেন বলল। জাংকুক তের দিকে একবার তাকালো, তে নির্বোধনে চেয়ে আছে। আশেপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। সুগা কইরে, ফোন বন্ধ কেন ওর? তোরা দুই ভাই যা হয়েছিস কি বলবো। সুগা মিটিং শেষ করে আসবে বলছে। জঙ্কুক ভাইয়া চলুন ছবি তুলি।
আইয়ু আর জাংসুক জোড়াজুড়ি করে তে আর জাঙ্গুককে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসেছে। জাঙ্গুক ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভাবতেই অষ্টাদশীর দেহে অন্যরকম শিহরণ যাচ্ছে। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। ইয়নো গিয়ে বন্ধুদের ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতো কাজে চলে গেছে। জাঙ্গুক তেকে নিয়ে নিচে গিয়ে বসলো। আইয়ু আপু ইওনো ভাইয়ের বোন, এটা এতদিন বলেননি কেন? আপুর যে বিয়ে ঠিক হয়ে আছে এটাও কেন বললেন না? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? তে একদমই প্রশ্নগুলো করলো। তার মনে জমে থাকা প্রশ্নগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আইয়ু আপুর বিয়ে হয়ে যাচ্ছে, জাঙ্কুক ভাইকে নিজের করে পাবে। এই খুশির থেকে মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রেখেছে। ইওনোর বোন বলে আইয়ুকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে, যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো। আর যদি আমি তাকে পড়ানোর মাঝপথে বলতাম যে আইয়ুর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তুই সেই কথা বাসায় সবাইকে বলতে 2 মিনিটও সময় নিতি না। আমি আইয়ুর ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। আইয়ুর হাজবেন্ড আমার শুধু বন্ধু নয়, তবে কাছের কেউ। আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক? ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। এই 3 থেকে 4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে, নিজের বোন ভেবে পড়াবে। আইয়ু ইওনোর বোন, আর আমারও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাহিরের কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত, ওর পক্ষে সবকিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মানাতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে আইয়ুর বিয়ে পিছিয়ে দিয়েছিলাম। এটাই বলছিল। থেকে চান্স পাওয়ানোর জন্য জঙ্কুক ভাই আইয়ু আপুর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবে প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছে হচ্ছে তে, তবে মনে মনে নিজের উপর রাগও হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে সময় নষ্ট করেছে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডের দুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। যে মানুষটার অপ্রকাশিত সতর্কতা এত তীব্র, সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই তার চোখে পড়লো একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে তের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসে বলল, হাই কিউটি। তে আগে থেকে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার জঙ্কুকও তাকিয়েছে। তাই সঙ্গে সঙ্গে জঙ্কুকের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা জঙ্কুকের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি? বারবার কিউটি বলায় তে কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চিনে না, যেহেতু নিজ থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিতই হবে, তাই তে উত্তর দিল, ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। তে কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো, মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। কেন? একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনে জানতামই না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মানে? থাক, আর মানে বুঝতে হবে না। জঙ্কুক মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া? বহুদিন। তে নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই জঙ্কুককে প্রশ্ন করলো, উনি কি? ইওনোর গার্লফ্রেন্ড। কি? ইউনো ভাইয়ের গার্লফ্রেন্ড? এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না? পারে, কিন্তু উনি আমায় কিভাবে চিনে? ইওনো যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ও যেহেতু তোকে চিনে বা জানে, তাহলে ওর গার্লফ্রেন্ড জানতে কতক্ষণ? তে আর কথা বাড়ালো না। আজকে তার শখ খাওয়ারই দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট এক একজন এক এক কথা বলছে, যাদের কাউকেই তে চিনে না। আচমকা জঙ্কুক উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে জঙ্কুকের বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, কখন এসেছিস? তোদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো। কিছুক্ষণ আগে আসছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পেছনে। মেয়েটা আচমকা বলে উঠলো, ভাইয়া, ভাবি কোথায়? তুমি না বলেছিলে ভাবিকে নিয়ে আসবে? জঙ্কুক চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোর খবর আছে। আপু বলবি, মনে থাকবে? মেয়েটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মহিলা জঙ্কুককে উদ্দেশ্য করে বলল, তে আসেনি? জঙ্কুক হ্যাঁ বলে পিছন ফিরে তাকিয়ে হাত দিয়ে তেকে ইশারা করলো। তে উঠে ওনাদের কাছে যেতে জঙ্কুক বলল, এই যে তোমার তে। মহিলা সহসা তেকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। হঠাৎ করে জড়িয়ে ধরায় তে কিছুটা নড়ে উঠলো। তে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছি বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন? আর কানাই বা করছে কেন? একটু পর তেকে ছেড়ে দিয়ে মহিলা কান্নারত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস। দোয়া করি আরো বড় হো। সুগা আসেনি? না, আসবে কিছুক্ষণের মধ্যে।
তাই আবারও অবাক হলো। সুগা ভাইয়াকেও চেনে, কিন্তু ওনারা কারা মুখের উপর জিজ্ঞাসাও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসে। জাঙ্কুক লোকটিকে সালাম দিল, এরপর তেকে ওই লোকের সাথে পরিচয় করে দিয়েছে। তখনই ইয়োন আর কাইলা ডাকতে আসে। জাঙ্কুক ওনাদের বসিয়ে তেকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও তার মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। তে না পেরে জাঙ্কুকে প্রশ্ন করেই ফেললো, আন্টিটা কে ছিল আর উনি আমাকে দেখে কান্না করছিল কেন? জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ থেকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। এরপর জাঙ্কুক আর তে খাওয়া শেষ করে। তে আগে চলে আসে। জাঙ্কুক ইয়োনের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই সুগা আসে। তেকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? তে মাথা নেড়ে হ্যাঁ বলল। এই যে তার আইয়ু আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমন ভাবে তাকে বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে তে রক্ষীপট ভিজে আসছে। আইয়ুপুর বিয়ে হয়ে যাচ্ছে। ইয়োনো ভাইয়ের কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবে। তেকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই তের কান্না পাচ্ছে। বোনের কান্না দেখে সুগাতের মাথায় হাত বুলিয়ে বলল, দূর পাগলি, তোকে বিয়ে দেবো না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই জাঙ্কুক আসে। সুগার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, কি বলেছিস ওকে? কাঁদছে কেন? এমনি দুষ্টামি করছি। জাঙ্কুক রাগে কটমট করছে। তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে জাঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাকে কাঁদতে দেখলে জাঙ্কুকের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেই তে আবেগী, হুটহাট কান্না করে, তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে জাঙ্কুকের খুব রাগ হয়। স্টেজ থেকে সুগাকে ডাক দিলে সুগা সেখানে চলে যায়। আয়ুর বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা জাঙ্কুক থেকে দিয়ে দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সুগার এখানে কাজ থাকায় সে এখানেই থেকে যায়। আসার সময়ও সেই মহিলা থেকে জড়িয়ে ধরে কান্না করেছে। জোর করে 2000 টাকা দিয়েছে। তার মাথায়ও হাত বুলিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, তেকে নিয়ে জাঙ্কুক সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমেছে। দুইটা চেয়ার সাইডে রেখে তেকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে তেকে দিয়ে বলল, নে এটা খা। আমি আইসক্রিম খাবো না, আমাকে বলুন উনি কে, আমাদের সাথে ওনার কি সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিল কেন? বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। তে আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ জাঙ্কুক ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না। কিন্তু জাঙ্কুক ভাই সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে। তে তাড়াহুড়ো করে আইসক্রিমটা শেষ করেছে। দুশ্চিন্তা আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি অন্য কোথাও। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে জাঙ্কুকের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। চোখে মুখে চিন্তার ছাপ। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। যে মানুষটাকে দেখে এসেছিলি, তিনি আর কেউ নয়, তোর আমাদের সবার একমাত্র ফুপ্পি। কি? আমি জানি তুই এই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যি করে বলুন না উনি কে। তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা করবো কেন? উনি কি আমাদের আপন ফুপ্পি? হ্যাঁ। এত বছরে কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যায় না কেন? ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি বাড়ি ছেড়েছে। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। কেন, কি হয়েছিল? এরপর জাঙ্কুক বলা শুরু করলো, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো, তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল। তখন আমার আম্মুর নতুন বউ, বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়ে হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপ্পিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল। তখন দাদি বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিল, কথাও বলতে পারতো না। আম্মু দাদির যত্ন করতো, আবার ফুপ্পিরও দেখাশোনা করতো। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছু করার ছিল না। 3 মাস ফুপ্পির উপর 2 ভাই অত্যাচার করেছে, যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছেড়েছিলেন, আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুফাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপ্পি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদি মারা গেল। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাড়িতে ছিল। আম্মু মেজো মামাকে দিয়ে ফুপ্পির বাড়িতে দাদির মৃত্যুর খবর পাঠিয়েছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ওনার স্বামীকে নিয়ে দাদিকে দেখতে এসেছিল। জাংসুক ভাইয়া তখন ফুপ্পির পেটে। বাড়ি চৌকাঠে পা রাখতেই আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদির লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দাঁড়িয়ে বের হয়েছিল। যদি ফুপ্পি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বু আর চাচুকে সবাই আটকিয়ে রেখেছিল, না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদির লাশ ছোঁয়া তো দূর, ফুপ্পিকে লাশটা দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটা করেছিল, সেলিনাকে খবর দিয়েছে কে? কোনোভাবে জানতে পারছে আম্মু খবর দিয়েছিল। সেদিন সেই অবস্থাতেই আম্মু
আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে 2 মাস নানার বাড়িতে থাকতে হয়েছিল। বলতে গেলে সংসার একদম ভাঙার পর্যায়ে চলে গিয়েছিল। তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানার বাড়ি মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা, বড় মামা, আত্মীয় স্বজনেরা অনেক বুঝিয়ে 2 মাস পর আম্মুকে বাড়িতে নিয়ে আসে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত আম্মু মেনে নিয়েছিল। এরপর মেজো মামা ফুপির বাড়িতে গিয়ে সব ঘটনা বলে আসে। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপির সাথে আমাদের বাসায় কারো যোগাযোগ নেই। তাই এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে জঙ্কুকের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। জঙ্কুক রাজবাড়ি কণ্ঠে আবার বলল, পরিস্থিতি মোকাবেলা করতে বা সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। জানিস তে, এই 2জন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর অনাদায় কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপির মতো ছোট চাচুর জীবনে সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। ছোট চাচু ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনো সম্পর্ক ঠিক আছে। না হয় ফুপির মতোই অবস্থা হতো ছোট চাচুর। উনি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটাই সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপি তো তবু ভালোবাসার মানুষকে পেয়েছে, কিন্তু ছোট চাচু তো তাও পেল না। তার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামই উঠে আসবে। ছোট চাচুর জীবনের ইতিহাস শোনারও ইচ্ছে নেই তার, তাই এ বিষয়ে প্রশ্ন করলো না। নিজের আব্বু আর বড় আব্বু এতটা পাষাণ, এটা ভাবতেই তার কষ্ট হচ্ছে। তাই বিবর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। জঙ্কুক ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, জঙ্কুক ভাই যে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলে, ওনারা যদি জঙ্কুক ভাইকে। এইটুকু ভেবেই তে থেমে গেল। আপনি আব্বু বা বড় আব্বুর মুখের উপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে জঙ্কুক কানমনে হেসে উঠল। আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সবকিছু করবে। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। তোকে আগেও বলেছি, এখন আবারও বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয় ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এ বিষয়ে কোনো প্রশ্নও করবি না। তোকে জানানো দরকার ছিল, তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে গিয়ে তোর মনে আঘাত করুক। কথা শেষ করে তেকে নিয়ে বাড়ি ফিরছে জঙ্কুক। তের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন আইয়ু আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই আইয়ু আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আসতে জঙ্কুককে নিজের মনের কথা বলেই দিত। কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত শত্রু, তারা তো কোনোদিনই মানবে না। জঙ্কুক ভাইয়ের প্রতি সে যে অসম্ভব দুর্বল। জঙ্কুক ভাইকে এই জীবনে কি আদৌ পাবে? জঙ্কুক বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তার প্রবল অভিমান আমার দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবত আমি নিজের উপলব্ধি জমিয়েছি। সেই সুদীর্ঘ অভিসন্ধির বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অব্যক্ত প্রণয়ন প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব। এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করছিলাম, কিন্তু একটা ঘটনা আমার চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবত আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তার লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল বাড়ির সব নিয়ম নীতি বিনাশ করে হলে তোকে আমার করে নেই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আর আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা দরকার আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তার মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আমার প্রতি আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার সেই মোড়ে থেকে নামিয়ে দিয়ে জঙ্কুক ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি মাথায় রাখিস। সামনে সুগা আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞাসা করলে তোর কিছু বলার প্রয়োজন নেই। যা বলার সুগা বলবে। আয়ুর বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তাও করিস না। ফুপ্পির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। এরপর সুগা তেকে নিয়ে বাসায় ঢুকে ড্রয়িং রুমে নামজানার সুবিন বসেছিল। সুগার থেকে দেখতে পেয়ে সুবিন প্রশ্ন করলো, কোনো গেছিলা? তে সুগার মুখের দিকে তাকাতেই সুগা বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো তে রুমে চলে গেছে। ওরা দুই ভাই তেকে এমন ভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু সুগা যেহেতু ছোট থেকেই শাসন করে, তাই ভাইয়ের শাসন তের এখন ছুঁয়ে গেছে। সুগা যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। তেও ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে, সেগুলো মাথায় স্থির হতে একটু সময় লাগবে। তের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ফুপ্পির বিষয় জানার পর তের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগে সব শেষ হয়ে গেল। জঙ্কুক ভাইয়ের প্রতি যে আকাশসম প্রলয় লীলা সবই ফিকে হয়ে গেছে। ফুপ্পি আর ছোট চাচুর মনে কতই না কষ্ট। এইসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। জঙ্কুকের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজ ছিল না। জঙ্কুক থেকে নামিয়ে দিয়ে আবারও বিয়ের প্রোগ্রামে গেছে। ইয়োনোর বেস্ট ফ্রেন্ড হিসেবে এই সময় জঙ্কুককে ইয়োনোর পাশে থাকা খুব বেশি প্রয়োজন। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু তের মাথা থেকে ফুপির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বু আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন জঙ্কুক ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর তে আগের মতো জঙ্কুককে জ্বালায় না, জঙ্কুকের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, জঙ্কুক ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ সুগা প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজতে ফোন বের করে অবাক চোখে তাকায়। এরপর ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বলো। ভাইয়া আপনি কি বাসায়? ভাইয়া রাখতে কতবার না করেছি তোমাকে। সরি আর ভাইয়া বলবো না। তের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। বোন একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কি হয়েছে তের? তেমন কিছু না, তোমার কি খুব দরকার? কিছু বলা থাকলে আমায় বলতে পারো, আমি বোনকে জানিয়ে দিব না। ওইরকম কিছু না, কথা বলতে পারছিলাম না তাই চিন্তা হচ্ছিল, এর জন্য কল দিলাম আপনাকে। আর কোনো কারণ নেই? না মানে আছে। তাহলে সেটাই বলো। জিমিন ঢুক গেলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? কেন? আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি ডেকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। বোনের মনের অবস্থা খুব একটা ভালো না, তারপর আমি জিজ্ঞাসা করবো না। বোনু না আসলে কি আমি আসতে পারবো না, নাকি দেখা করতে হলে বোনুকে নিয়ে আসতেই হবে? জিমিন কিছু বলছে না দেখে সুগা আবার বলল, আমি বিকেলে কল দিব তোমার, রাখছি এখন। সুগা ফোন রেখে জঙ্কুকে কল দিল। জঙ্কুকে করা নিষেধ, তেকে এখন কোথাও নেওয়া যাবে না। তের মন তেকেই ঠিক করতে হবে। সব বিষয়ে জঙ্কুক বা সুগা থেকে সাহায্য করতে পারবে না। সুগা কি করবে বুঝতে পারছে না। তেকে জিজ্ঞাসা না করলে বা তের মতামত না নিলে পরে জিমিন বিষয়টা জানলে সুগাকে ভুল বুঝবে। আবার তে যদি ঘুরতে যেতে রাজি হয় তাহলে জঙ্কুক সুগাকে মেরেই ফেলবে। দুটানা কাটিয়ে শেষমেশ থেকে কল করলো সুগা। তে তখন উপন্যাস পড়া ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে জঙ্কুক ভাইয়ের আইডি সামনে আসে। জঙ্কুক ভাইকে দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপির কথা মনে পড়ে। এসব কিছু কাটাতে জঙ্কুক ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। সুগা 2-3 বার জিজ্ঞাসা করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু তের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হওয়াতে সুগার জন্য ভালোই হয়েছে, জঙ্কুকের কাছে বকা খেতে হয়নি। কিন্তু জিমিন দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে সুগা জিমিনদের বাসার গলি পর্যন্ত গিয়ে জিমিনকে কল দিল। কিছুক্ষণের মধ্যে জিমিন হাতে একটা শপিং ব্যাগ নিয়ে সুগার কাছে আসলো। সুগার সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলে তেকে আনতে বলেছিল, কিন্তু তে এলো না। অথচ সুগা এসে দাঁড়িয়ে আছে, তাই বাধ্য হয়ে জিমিন বেরিয়েছে। ঘন্টাখানেক সুগার সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য সুগাকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে জিমিন আর সুগা। জিমিন আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতের শপিং ব্যাগটা সুগার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। আমার জন্য? জি। কিন্তু কেন? আপনি 2বার আমাকে ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেয়া। সুগা শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিং এ মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়লো একটা কালো চেনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। সুগা ঘুরিয়ে ফিরে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে তাই নিয়েছি, আপনি ঘড়ি পরেন কিনা তা তো জানতাম না আমি। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে সুগা ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট ঘড়ি শপিং বক্সে রেখে খাওয়া দাওয়া করে জিমিনকে বাসার কাছে পৌঁছে দিয়ে সুগা বাসা ফিরেছে। জঙ্কুক ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। সুগার হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা সেরে বলল, কারোর জন্য কে একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্যই এসব দেখতে ভালোই লাগছে। সুগা গড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে বলল, মজা করছো? জঙ্কুক সশব্দে হেসে উঠল। সুগা গাল ফুলিয়ে নিজের রুমে চলে গেল। জঙ্কুক সোফায় বসে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল, খাবার টেবিলে দেখা হয় না তে আর জঙ্কুকের। জঙ্কুক সকালে খেয়ে অফিসে চলে যায়। সকিন আর বান্টুও স্কুলে চলে যায়। তে বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলোর দেখাশোনা করে। বাকি সারাদিন জঙ্কুক ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে। 2টা উপন্যাস শেষ করে ফেলেছে। তৃতীয় উপন্যাসটা যত পড়ছে তার মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরাও আবার জাগ্রত হচ্ছে। জঙ্কুক ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে 28 বছরে গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো জঙ্কুক ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন জঙ্কুক ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে জঙ্কুক ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে তার তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে জঙ্কুক ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ জঙ্কুক ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে
তের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও বেলকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর তে জঙ্কুক ভাইয়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ জঙ্কুক ভাই ফিরছেই না। জঙ্কুক ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু তে জঙ্কুকের সাথে কথা বলে না, জঙ্কুকের জন্য অপেক্ষা করে না, তাই জঙ্কুক নিজের মতোই চলাচল করে। 12টার দিকে জঙ্কুক বাসায় ফিরেছে। জঙ্কুককে দেখে তে বেলকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ তের মুখে একটু হাসি ফুটেছে। জঙ্কুক বাইক থেকে নেমে সে দৃশ্য দেখলো কিনা কে জানে। জঙ্কুক নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। তে চুপি চুপি ড্রয়িং রুমে আসে। এত রাতে কেউ সজাগ নেই। টেবিলের উপর জঙ্কুকের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। তে খাবারগুলো দেখছে। এর মধ্যে জঙ্কুক নিচে নামলো। কি করছিস সেখানে? আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেই? কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনো কি রান্নাঘরে যেতে পারবো না? তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো। না, আমি ভাজবো। তুই ডিম ভাজতে পারিস? আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। তোর ভাজা লাগবে না, তুই বস, আমি ভেজে নিয়ে আসছি। না, আমি আনবো। জঙ্কুক ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর জঙ্কুকের সঙ্গে কথা বলতে আসছে। ধমক দিলেই মনে কষ্ট পাবে, তাই ধমক দিতেও পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। জঙ্কুক দু পায়ে গিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্না করে তাকাচ্ছে, একবার ফোনে। দুইবার ডেকে বলেছে, তুই কি পারবি নাকি আমি আসবো? তে দুইবারই বলেছে পারবে, কিন্তু জঙ্কুকের কলিজা কাঁপছে। প্রথমবার তে রান্না করতে গিয়েছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্না করে দেখে জেনে ফোনের দিকে মনোযোগ দিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তে চিৎকার দিয়ে উঠেছে।